টিভি শো শুটিং। এই ভয়ানক ও সত্য ঘটনা মুম্বাইয়ের। মুম্বাই ফিল্ম ও টিভি ইন্ডাস্ট্রির দেবতা। এখানে রোজ অনেক ফিল্মস এবং সিরিয়ালের শুটিং চলে। এখানে রোজ হাজার হাজার অভিনেতা কাজের জন্য রাস্তায় নামে। কারোর কেরিয়ার গড়ে যায়, আবার কারোর জীবন বরবাদ হয়ে যায়। শানায়া এমনই এক অভিনেত্রী ছিল যে মুম্বাইতে থেকে কঠোর পরিশ্রম করে, আর আজ সে টিভি ইন্ডাস্ট্রির রানী। এখন এমনই অবস্থা যে শানায়া যেই শোতে না থাকে তার টিআরপি বাড়ে না। এই কারণে কাজ দেওয়ার জন্য শানায়ার বাড়ির সামনে প্রডিউসারদের লাইন পড়ে যায়। লাইন তো লাগতেই হতো। শানায়া খুবই সুন্দরী ও ট্যালেন্টেডও ছিল। শুরুতে তার একটু অসুবিধা হয়েছিল, কিন্তু তারপর সে যে বিপুল সাফল্য পেল তা তাকে সব কিছু দিয়ে দিয়েছিল। সাফল্যের জন্য সে ভীষণ অহংকারী হয়ে যায়। এত সাফল্যের পর অহংকার তো চলেই আসে। শানায়া যেখানেই যেত সেখানে তার অহংকারের ঘটনা যে কেউ শোনেনি সেটা বলাই যায় না। স্পট স্পট, চা নিয়ে এসো। এখনই আছে ম্যাম। স্পট চা বানিয়ে তাতে 2 চামচ চিনি মিশিয়ে দেয়। ঠিক তখনই সেখানে স্পট ইনচার্জ আসে। এই চাটা শানায়া ম্যামের জন্য না? হ্যাঁ, কি হয়েছে? ফেলে দে, এক্ষুনি ফেলোটা, আর নতুন চাবে না। ব্যাপারটা কি? আমি বলছি না ফেলে দে। শুটিং বন্ধ করতে চাস, নিজের মুখ জ্বালাতে চাস, শানায়া ম্যামের চায়ে আধ চামচ চিনি যায়, বুঝলি? স্পট সেই চা ফেলে দিয়ে আবার চা বানিয়ে তাতে আধ চামচ চিনি দেয়। ম্যামের রাগ এত ভয়ানক? তুই তো নতুন এখানে। 2 বছর আগের কথা, কোনো প্রোডাকশনের একটা সিরিয়াল চলছিল। শুটিং হোল্ড করো, আমি চা খেতে চাই। এখনই আনছি ম্যাম। স্পট চা নিয়ে আসে এবং শানায়া চা খেতে থাকে। প্রথমবার খেয়েই সে চা ভরা কাপ স্পটের মুখে ছুঁড়ে মারে। স্পটের সারা মুখ জ্বলে যায়। চায়ে চিনির দোকান খুলে দিয়েছে, ইডিয়েট! জানিস না চায়ের কাপে আধ চামচ চিনি লাগে? মোটা হয়ে গেলে শাশুড়ির অ্যাক্টিং করতে হবে। বেরিয়ে যা, আর কোনোদিন নিজের মুখ আমায় দেখাবি না। বেচারার হয়তো পুরো চেহারাটা জ্বলে গেছে। তুই চেহারার কথা বলছিস? রাতে ওর পুরো দেহ জ্বালাতে হয়েছে। মানে? সবার সামনে হওয়া অসম্মান সহ্য করতে না পেরে সেই স্পট বয় বিষ খেয়ে আত্মহত্যা করে। ঘটনার গোপনীয়তা রাখার জন্য ওই রাতেই প্রোডাকশন তার দেহের সৎকার করে দেয়। এজন্য বলছি, সামলে থাকিস। প্যাক আপ হয়ে যায় আর শানায়া নিজের গাড়িতে এসে বসে। মালিক, গাড়ি রাজবীরের বাংলোতে নিয়ে চলো। রাজবীর শানায়ার বয়ফ্রেন্ড। তারা খুব শীঘ্রই বিয়ে করবে। শানায়া রাজবীরের সাথে কিছু ব্যক্তিগত সময় কাটায় এবং রাত্রি 12টা বেজে যায়। রাজবীর, আমি এখন বেরাবো। সুইটহার্ট, আমরা কাল মরিশাস যাচ্ছি ঘুরতে। 2টো ফ্লাইট। হোয়াট? আমাকে আগে বলতে হতো। কাল শুটিং আছে, আমার অনেকটা পার্ট আছে। আমি কি করে আসবো? সে তুমি দেখে নাও, যাওয়া তো ফাইনাল। ঠিক আছে, আজকে রাত্রে আমি এখানেই থাকছি। কাল সকাল 4টের শিফট নিয়ে 12টা অবধি শুটিং করব, দেন আমরা বেরিয়ে পড়ব। ওকে? শানায়া প্রডিউসারকে ফোন করে বলে দেয় এবং সেই রাতটা সে রাজবীরের কাছেই থেকে যায়। পরদিন যখন শানায়া সেখানে পৌঁছায় তখনও সেখানে কেউই এসে পৌঁছয়নি। বলেছিলাম 12টায় প্যাক আপ করতে হবে, এখনো কেউ আসেনি। আসতে দাও সবাইকে, তারপর দেখাচ্ছি। তখন একজন নতুন স্পট মেকআপ রুমে আসে। ম্যাম, আপনার জন্য কিছু আনবো? নতুন জয়েন করেছো? হ্যাঁ, আমার নাম বীরজু। কোঠারি স্যার বলেছিলেন 4টা শিফট, আমি 3টাতে চলে আসি। ঠিক আছে, চা নিয়ে এসো। বীরজু চলে যায় আর কিছুক্ষণ পর চা নিয়ে ফিরে আসে। যখনই শানায়া প্রথমবার চা খায়, চা খুব মিষ্টি ছিল। সে তখনই চায়ের কাপ বীরজুয়ের মুখের ওপর ফেলে দেয় এবং চোখ তুলে বীরজুকে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বীরজুর চেহারা নয়, পুরো শরীর জ্বলে গিয়েছিল। পুরো শরীর সবুজ ও নীল রঙের হয়ে গিয়েছিল। বীরজু মানুষ নয়, এক ভয়ানক ভূত ছিল। ভূত 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 না, বীরজু। সেই বীরজুর চার মুখের উপর 2 বছর আগে তুমি চা ফেলেছিলে।
সবার সামনে অপমান করে যাকে বিষ খেতে বাধ্য করেছিলে তুমি, অহংকারী মেয়ে, আমি তোমাকে ছাড়বো না। এই কথা শুনে সানায়া ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক ছুটতে থাকে, দরজায় আঘাত করতে থাকে, কিন্তু দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, হেল্প, হেল্প, বাঁচাও। কেউ নেই, সবার আসতে কম পক্ষে আধ ঘন্টা সময় লাগবে, তত সময়ে আমি তোমাকে শেষ করে দেব। এই কথা শুনে সানায়া বীরজুর হাতে পায়ে ধরতে থাকে। প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আমার ভুল স্বীকার করছি, প্লিজ ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো, প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, তাহলে আমাকে আমার শরীরটা ফিরিয়ে দে, যেটা তোমরা ওই রাতে সৎকার করে দিয়েছিলে। আমার জীবন আমাকে ফিরিয়ে দে। এটা ইম্পসিবল, তুমি অন্য কিছু চাও। যদি এমনই হয় তাহলে আমার আর কিছু চাই না, আমার শুধু তোমার জান চাই। এই বলে বীরজু সানায়ার গলা চেপে ধরে আর বিষের বোতল বের করে। বিষের বোতল দেখে সানায়া ভয় পেয়ে ছটফট করতে থাকে, কিন্তু সে কিছুই করতে পারে না। বীরজু তার মুখ খুলে বিষ মুখে ঢেলে দেয়। কিছুক্ষণ পর পুরো বিষ সানায়ার পেটে চলে যায় আর সে ছটফট করতে করতে সেখানেই মারা যায়। আধ ঘন্টা পর সেখানে সবাই আসতে শুরু করে। ডিরেক্টর যখনই সানায়াকে স্ক্রিপ্ট বোঝাতে যায়, সানায়ার মৃতদেহ সবুজ আর নীল হয়ে পড়েছিল। মৃতদেহ দেখে ডিরেক্টরের হোশ উড়ে যায়। সে অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে, তারপর বলে, ওই বিট্টু স্পট বয়কে যখন চালিয়েছিলাম তার দেহটাও এমনই হয়ে গিয়েছিল, আর ম্যাডামের বডিও ঠিক ওই রকমই। তার মানে তখনই বীরজুর ভূত এসে পেছন থেকে ডিরেক্টরের গলা চেপে ধরে। মানে বীরজু ইজ ব্যাক। এখন বীরজু কাউকে ছাড়বে না। যে যে বীরজুকে মেরেছে, বীরজু তাদের প্রত্যেককে মেরে ফেলবে। ছাদে কেউ আছে। এই ভয়ানক ঘটনা হলো বেগমপুরার। বেগমপুরা একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামে সরকারি ব্যাংকের একটি ব্রাঞ্চ ছিল। সুধীর তার স্ত্রী দিব্যা ও 7 বছরের কন্যা মায়রার সাথে শহর থেকে বেগমপুরা শিফট হয়েছিল। সুধীর ব্যাংক ম্যানেজার ছিল। তার পোস্টিং বেগমপুরাতে হয়েছিল। ব্যাংক থেকে সুধীরকে একটি বাড়ি দেয় যা খুবই শুনশান এলাকায় ছিল। পুরো বাড়ি ঘুরে দেখার পর সুধীর, দিব্যা ও মায়রা ছাদে আসে। খুব খোলামেলা, তাই না? হ্যাঁ, আর ছাদটা বেশ বড়ও আছে। এখানে তুমি তোমার সব কাপড় শুকিয়ে ফেলতে পারবে। আর আমি এখানে খেলতেও পারবো। মায়রার কথা শুনে সুধীর আর দিব্যা হাসতে থাকে। পরের দিন সুধীর ব্যাংকে বেরিয়ে যায় আর দিব্যা ঘরের কাজে ব্যস্ত হয়। মায়রা টিভি দেখে বোর হয়ে যায়। সে একাই ছাদে আসে আর পুতুল নিয়ে খেলতে থাকে। মায়রার কাছে অনেক খেলনাই ছিল। সেখানে পুতুল থেকে শুরু করে ছোট্ট গ্যাস, চামচ, বেলন সবকিছু ছিল। গুড্ডা গুড্ডির বিয়ে তো হয়ে গেছে, এখন গুড্ডি গুড্ডার জন্য খাবার বানাবে। গুড্ডা বাবার মতন অফিসে যাবে আর গুড্ডি মায়ের মতন রান্না করবে। ইয়ে! তখনই দিব্যা মায়রাকে ডাকে। মায়রা, কোথায় তুমি? মায়রা, খাবার তৈরি হয়ে গেছে, খেতে এসো। মায়রা, আমার গুড্ডিরও খাবার তৈরি হয়ে গেছে। গুড্ডা গুড্ডি তুমি পরে খাবে, আগে আমি খেতে যাব, ওকে? এই কথা বলে মায়েরা নিচে চলে আসে। অন্যদিকে সুধীর ব্যাংকে বসে তার কাজ সামলাচ্ছিল। নারায়ণ। হ্যাঁ সাহেব। আগের ম্যানেজারের যে যে ফাইলগুলো পেন্ডিং আছে সব টেবিলে নিয়ে আসো। হ্যাঁ সাহেব, এক্ষুনি আনছি। সাহেব, একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আপনি ওই ব্যাংকের দেওয়া বাড়িতেই থাকেন, তাই না? হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে? কিছু না, আমি ফাইলগুলো নিয়ে আসছি। এদিকে মায়েরা খাওয়ার পর ছাদে আসে এবং হঠাৎ চিৎকার করে ওঠে।
মায়েরার চিৎকার শুনে দিব্যার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সে তাড়াতাড়ি ওপরে আসে। কি হয়েছে মায়েরা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে বাবু? মা, নিচে দেখো। দিব্যা নিচে তাকিয়ে অবাক হয়ে যায়। মায়েরার গুড্ডা গুড্ডির ঘর কেউ তছনছ করে দিয়েছে। ছাদে কি কেউ এসেছিল? জানি না, আমি তো নিচে ছিলাম। তখনই ছাদের এক কোণ থেকে হলুদ চোখের এক কালো বিড়াল মায়েরা আর দিব্যাকে দেখছিল। মায়েরা ঘাবড়ে যায়। মা, বিড়াল। ও, তাহলে এই মহারানী তোমার খেলা পণ্ড করতে এসেছিল। হুশ হুশ, হাট হাট, যা। বিড়ালটি পালিয়ে গেলে দিব্যা মায়েরাকে নিয়ে নিচে আসে। স্যার, ফাইলস। নারায়ণ, একটা কথা বলো, এখানে যে আগের ম্যানেজার ছিল, কি যেন নাম? রস্তোগি। হ্যাঁ, রস্তোগি। আচ্ছা, সে কি করে মারা গিয়েছিল? সুধীরের কথা শুনে নারায়ণ ভয় পেয়ে যায়। আরে বলো ভাই, রস্তোগির পর আসা সব ম্যানেজার 4 দিনের মধ্যে এই জায়গা থেকে ট্রান্সফার কেন নিয়ে নেয়? তাতেও নারায়ণ চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক আছে, বলতে না চাইলে বলবে না। সন্ধে আমার সাথে ঘরে চলো, ঘর গোছাতে সাহায্য চাই। যাবে তো? আরে উত্তর তো দাও। ক্রমে সন্ধ্যা হয়। মায়েরা ঘরে বসে কার্টুন দেখছিল। দিব্যা উঠোনে প্রদীপ জ্বেলেছিল। হঠাৎ এক দমকা বাতাস এসে প্রদীপ নিভিয়ে দেয়। ওহো! আচমকাই এক কালো ছায়া এসে তুলসীর ওপর পড়ল। তখন গাছটি ভয়ানক দেখাচ্ছিল। এ কি, ছাদে মনে হয় কেউ আছে। দিব্যা তখন ছাদের দিকে তাকায় এবং ছাদে এক কালো ছায়া দেখতে পায়। কে কে ছাদের ওপরে? মায়েরা, মায়েরা। মা, আমি কার্টুন দেখছি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা তো ঘরে আছে। তাহলে নিশ্চয়ই ছাদে কেউ আছে। দিব্যা ওপরে উঠে আসে, কিন্তু ছাদে উঠে সে কাউকেই দেখতে পায় না। শুধু দোলনাটা দুলছিল আজব শব্দে, আর অ্যাশট্রেতে কেউ জ্বলন্ত সিগারেট রেখে দিয়েছিল। সিগারেট? সুধীর তো এখনো আসেনি। তবে এই সিগারেট কার? এরপর রান্নাঘরে জোরে শব্দ হয় এবং সাথে সাথে মায়েরার চিৎকার। মা! দিব্যা দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখে দুধের পাত্রটি উল্টে পড়ে আছে। সব দুধ চারদিকে ছড়িয়ে আছে। ঠিক তখনই নারায়ণের সাথে সুধীর সেখানে আসে। কি হয়েছে? দুধ পড়ে গেছে, বোধহয় বিড়াল ফেলেছে। দিব্যা দুধের পাত্রটি তুলে দেখে পাত্রটির মুখে রক্ত লেগে আছে। তখন দিব্যা কাঁপতে কাঁপতে বলে, না সুধীর, এটা বিড়ালের কাজ নয়। দুপুরে মায়েরার খেলা কেউ পণ্ড করে দিয়েছে। আমি ভেবেছিলাম বিড়াল, কিন্তু না। প্রদীপ নিভে যাওয়া ওই কালো ছায়া, ওই জ্বলন্ত সিগারেট আর এই রক্ত, আমি বুঝতে পারছি ছাদে কেউ আছে। কিন্তু কে? তুমি আমার কথা শোনো, কোনো কালো ছায়া। কাম অন দিব্যা, বন্ধ করো। তখন নারায়ণ কাঁপতে কাঁপতে বলে, ম্যাডাম ঠিক বলছে স্যার। আপনি জানতে চাইছিলেন না রস্তোগি কি করে মরেছে? আপনার এই বাড়ির ছাদ থেকে পড়ে মরেছে। তারই ছায়া আছে ছাদে, আর তার জন্যই কোনো ম্যানেজার এখানে টিকে থাকতে পারে না। এসব কথা বলা অ্যালাউড না, তবুও বলছি, পেরিয়ে যাও স্যার। আরে কি নারায়ণ, তুমিও এসব বলছো? আচ্ছা বলো, রস্তোগি ছাদ থেকে কি করে পড়লো? প্রচন্ড মদখোর ছিল স্যার। বউ ছেড়ে চলে গিয়েছিল, আর তাই বউয়ের দুঃখে ছাদে বসে সব সময় মদ খেত। হঠাৎ তাল সামলাতে না পেরে পড়ে মারা গেল স্যার। বন্ধ করো বাজে কথা। তুমি এখন বাড়ি যাও, আমি সব সামলে নেবো। দিব্যা, তুমি তাড়াতাড়ি এসব পরিষ্কার করে তারপর খাবার দাও। রাত্রি 12টা বেজে যায়। দিব্যা, মায়েরা আর সুধীর ঘুমিয়ে পড়ে। আচমকাই তাদের ছাদ কাঁপতে থাকে আর তিনজনেরই ঘুম ভেঙে যায়। আমি বলেছিলাম ছাদে কেউ আছে, আমি বলেছিলাম। চিন্তা করো না, চলো গিয়ে দেখে আসি। মায়া, তুমি এখানেই থাকো। এই বলে সুধীর দিব্যার সাথে ছাদে আসে এবং সেখানকার দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। দোলনায় রস্তোগির ভূত বসেছিল। দোলনার আজব আওয়াজ শান্তি ভঙ্গ করছিল।
হঠাৎ দোলনা থেমে যায়। তোরা এখনো এখানেই আছিস? বেরিয়ে যা আমার ঘর থেকে। রাস্তোগি, তুমি কেন সবাইকে বিরক্ত করো? এক কথা বারবার বলি না আমি? কাল সকাল পর্যন্ত সময় আছে, বেরিয়ে যাও, না হলে কাল তোমার মেয়ে আমার সাথে দোলনায় থাকবে। সুধীর, চলো চলো এখান থেকে, প্লিজ চলো। সুধীর হতাশ হয়ে নিচে নেমে আসে। সারা রাত সুধীর দিব্যার সাথে জিনিসপত্র প্যাকিং করে, আর সকাল হতেই মায়রার সাথে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পিৎজা ডেলিভারিওয়ালা। দুনিয়ায় অনেক রকম লোক আছে। এই লোকেদের মধ্যে নানা রকম সম্পর্ক আছে। কেউ কারোর নায়ক, আবার কেউ শত্রু, আবার কেউ এমন যে কেউই নয়, ব্যাস এমনি। মুকেশ এমনই একজন। নিজের ফ্যামিলি নিয়ে মুম্বাই শিফট হয়েছিল এবং রোজগারের জন্য পিৎজা ডেলিভারি করত। মুকেশ খুবই সরল ও গরিব ছিল, সততার সাথে নিজের কাজ করত, আর এর জন্য মুম্বাইয়ে তার উন্নতি করা মুশকিল ছিল। এত কাজ করছি, পার্সেল টাইমে পৌঁছাচ্ছি, তবু পেমেন্ট বাড়ানোর কোনো নামই নেই। পেমেন্ট ঘোরার মতো দৌড়ে পার্সেল পৌঁছানোতে পাওয়া যায় না। ওর জন্য 5 স্টারের প্রয়োজন আছে। কাস্টমার ডেলিভারি বয়ের জন্য যেরকম স্টার ছাড়বে সেই রকম ভাবেই পেমেন্ট বেড়ে যাবে। আর তুই হলি পড়াশোনা না জানা বোকা ছেলে, কাস্টমারের সাথে কথাও বলিস না, আর কাস্টমার কি তোকে মুখ দেখে স্টার দেবে? এটা মুম্বাই বস, এখানে সবাইকে পটাতে হয়। বেচারা মুকেশ চিন্তায় পড়ে যায়। যদি এরকমই হয় তাহলে আমি অবশ্যই 5 স্টার নেব। তারপর যখনই মুকেশ কোনো কাস্টমারকে পিৎজা ডেলিভারি করতে যেত, চলো দাও পিৎজা, পেমেন্ট অনলাইনে করেছি, চলো ফটো। আরে দাঁড়িয়ে কি দেখছো, যাও। ম্যাডাম 5 স্টার দিয়ে দিন না প্লিজ। স্টার চাইছিস নাকি ভিক্ষে? আমার ইচ্ছে, চল ফুট। ম্যাডাম আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে 5 স্টারটা দিয়ে দিন। এই কথা বলে মুকেশ মহিলার পায়ে পড়তে থাকে। আরে ছাড়, কি করছিস? তখন মহিলার স্বামী এলেন। আরে কি হয়েছে? দেখো, জোর জবরদস্তি করছে। মুকেশকে খুবই মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। মুকেশ কিছুই ছিল না, কিন্তু ফ্যামিলির জন্য সে হিরো ছিল। বাবা, কালকে স্কুল ফিস দিতে তুমি আসবে তো? মুকেশের মুশকিল বেড়ে যাচ্ছিল, তাই তাকে ভিলেন হতে হয়। আরে 5 স্টার এইভাবে পাওয়া যায় না। একবার তো 5 স্টারের জন্য একটা মেয়েকে চাঁটা মারতে হয়েছিল আমাকে। ব্যাস, ভুল পথ দেখে ধীরে ধীরে মুকেশ মানসিক রোগী তথা ভয়ানক ভিলেন হয়ে যায়। এই নিন টাকা। ম্যাডাম 5 স্টার। হ্যাঁ দিয়ে দেব, যাও। না, আমার সামনেই দিন। আরে এ আবার কেমন? বেরাও এখান থেকে। দেবেন কি না? তুমি এইভাবে মানবে না। সিকিউরিটি। কিন্তু মেয়েটি আরো চিৎকার করে, তার আগেই মুকেশ তাকে গলা টিপে মেরে ফেলে। 5 স্টার নয় তো বেঁচে থাকার অধিকারও নয়। এইভাবে পিৎজা পৌঁছাতে পৌঁছাতে মুকেশ অনেককেই শ্মশানে পৌঁছে দেয়। কিন্তু একদিন বিপদ ঘটল। 5 স্টারের চক্করে যখন মুকেশ একজনের গলা টিপে ধরেছিল, তখনই তার স্বামী আসে, যে পুলিশ ছিল। সে বন্দুক বের করে মুকেশের এনকাউন্টার করে দেয়। কিছু বছর কেটে যায়। রিমা পুনেতে কলেজে পড়তো এবং গার্লস হস্টেলে থাকতো। এক রাতে সে তার বাবার সাথে ফোনে কথা বলছিল। হ্যাঁ বাবা, তুমি খেয়েছো? বন্ধুরা ওরা নিচে খেতে গেছে। না, মুড ছিল না। আমি পিৎজা অর্ডার করেছি। কি বাবা, তুমি আর তোমার নিয়ম। তোমার পিৎজার সাথে কিসের শত্রুতা? ছাড়ো। তুমি কবে আসবে? তুমি আর তোমার ডিউটি। তখনই ডোর বেল বাজে। বাই বাবা, ডেলিভারি বয় এসেছে। রিমা দরজা খোলে, পার্সেল নেয়। সে ডেলিভারির বয়ের দিকে তাকায়ওনি, কিন্তু যখনই সে দরজা বন্ধ করতে যায়, ম্যাডাম 5 স্টার দিয়ে দেবেন। রিমা তখন চোখ তুলে বয়ের দিকে তাকায়। তার হাত থেকে পিৎজা পড়ে যায়। সে খুব জোরে চিৎকার করে ওঠে আর জ্ঞান হারিয়ে পড়ে যায়, কারণ তার সামনে আর কেউ নয়, মুকেশের ভয়ানক ভূত দাঁড়িয়েছিল। আই অ্যাম ব্যাক। রিমাকে হসপিটালে ভর্তি করা হয়।
তার কিছুতেই জ্ঞান ফিরছিল না। ডক্টর, কি ব্যাপার? দেখুন, ওনার বেহুশি সারছেই না, জানি না কেন। ডোন্ট ওয়ারি, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। আমি রিমাকে মুম্বাইতে নিয়ে যেতে চাইছি। তখন নার্স দৌড়ে আসে। রিমার জ্ঞান ফিরেছে। রিমা পুরো স্বাভাবিক ছিল। তার বাবা তাকে মুম্বাইতে নিজের ঘরে নিয়ে আসে। রিমা পুরো স্বাভাবিক ছিল, কিন্তু না কোনো কথা বলতো, না কিছু খেত। আরে, এমন কি দেখেছিস তুই? কথা তো বল। কথা বলবি না যখন, খাবারটা তো খা। এই যে, আমি কিছু জানি না। ওর পিৎজা পছন্দ তো পিৎজাই সই। তুমি অর্ডার করো প্লিজ। কিছুক্ষণ পরে বেল বাজে। ওহ, মনে হচ্ছে ডেলিভারিওয়ালা। তুমি রিমার পাশে বসো, আমি দেখছি। রিমার মা যখনই দরজা খোলে, সে চিৎকার করে ওঠে, কারণ সামনে মুকেশের ভূত দাঁড়িয়ে হাসছিল। কি আন্টি, চিনতে পেরেছেন? মায়ের চিৎকার শুনে রিমাও চিৎকার করে ওঠে, বাবা চলো, মা বিপদে পড়েছে। রিমার বাবা হতবাক হয়ে পড়ে। সেও রিমার পেছনে দৌড়াতে দৌড়াতে হলে আসে। হলে মুকেশের ভূত রিমার মায়ের গলা ধরে দাঁড়িয়েছিল। বাবা, ওই দিন এই ভূতই এসেছিল ডেলিভারি বয় হয়ে। এই ছাড় ছাড়, আমার মাকে ছাড়। এই বলে রিমা ভূতের সাথে ঝগড়া করতে থাকে, কিন্তু ভূত তাকে ছুঁড়ে ফেলে দেয় আর রিমা দেওয়ালে গিয়ে পড়ে। হঠাৎ ভূতের ওপর গুলি চলে। ভূত দেখল রিমার বাবা বন্দুক নিয়ে তার দিকে গুলি চালাচ্ছে। এই দেখে মুকেশের ভূত হাসতে থাকে। পুলিশ আঙ্কেল, আজকে আমি আপনার খেলনা দেখে ভয় পাবো না। সেদিন মরে গেছিলাম কারণ জ্যান্ত ছিলাম, কিন্তু আজ আমি মরতে নয়, মারতে এসেছি। আমাকে এনকাউন্টার করে আমার ফ্যামিলিকে অনাথ করে দেওয়া, আর তোমার ফ্যামিলিকে যদি অনাথ না করেছি, প্লিজ আমি হাত জোর করছি, আমার ফ্যামিলিকে ছেড়ে দাও। আমিও ঠিক এভাবেই হাত জোর করেছিলাম তোমার বউয়ের সামনে। 5 স্টার চেয়েছিলাম, কিন্তু উনি বাজে কথা বললেন, বদলা নিতে শুরু করলো, আর তার মাঝেই তুই এসে গেলি আর আমাকে মেরে দিলি। মারতে হয়েছিল কারণ তুমি নির্দোষীদের মারছিলে। আচ্ছা, তো আজকে তোদের সকলকে মরতে হবে। এই বলে মুকেশের ভূত রিমা, তার বাবা ও মাকে খুবই অত্যাচার করে। তারপর গলা টিপে কষ্ট দিতে দিতে 3 জনকেই মেরে ফেলে। শোনা যায় মুকেশ আজও ডেলিভারি বয় হয়ে ঘুরতে থাকে। যারা 5 স্টার দেয় না তাদের মেরে শেষ করে দেয়।